রেখা গোসল করছে। একটু আগেই অফিস থেকে এসে গোসল করতে ঢুকেছে। প্রতিদিনই রেখা অফিস থেকে এসে গোসল করে। রেখার বড়জা বাথরুমের বাইরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করে জিহ্বায় কামড় কেটে রেখার বড়জা মনে মনে ভাবে, স্বামী অথর্ব পঙ্গু হয়ে পড়ে আছে, তাই বুঝি মেয়েটা বাহিরের চাকরি নাম করে আকাম কুকাম করে এসে প্রতিদিন গোসল করে। রেখা মনের সুখে গোসল করে যাচ্ছে। সারাদিন অনেক পরিশ্রম হয় তার, কিন্তু কি পরিশ্রম হয় সেটাই বাড়ির কেউ বোঝে না। রেখার বড়জা কাজলি বেগম মনে মনে ভাবে, এভাবে আর চলতে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা করতেই হবে। তাই সে তাড়াতাড়ি তার রুমের দিকে চলে যায়। কাজলি বেগমের স্বামী মুমিন মিয়া তখন নামাজ পড়ছিল। কাজলি বেগম গিয়ে খাটের উপরে বসে রাগে গজগজ করতে থাকে। একটা সময় গিয়ে মুমিন মিয়া নামাজ পড়া শেষ হলে জায়নামাজের পাটি তুলতে তুলতে কাজলি বেগমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কার সাথে আবার ঝগড়া করে এলে? তুমি কি আমাকে শুধু ঝগড়া করতে দেখো? এই সংসারে যে আরো জঘন্য কাজ হয় সেটা দেখো না? জঘন্য মানুষরাই জঘন্য কাজ দেখে, আমি তো আর তোমার মতো অতটা জঘন্য না। কি বললে? আমি জঘন্য? আর তোমার ছোট ভাইয়ের বউ যে চাকরির নামে প্রতিদিন বাইরে থেকে আকাম কুকাম করে এসে ঘরে গোসল করে, সেটা তুমি দেখো না? ওসব আমার দেখার কাজ না, তোমার বেশি দেখতে ইচ্ছে হলে তুমি গিয়ে দেখো। কাজল এবার রেগে ফোঁস ফোঁস করতে করতে বলল, শোনো, সারাদিন নামাজ পড়ে কোনো কাজ হবে না। ঘরের ভেতর যদি এমন পাপিষ্ট নারীর সাথে বসবাস করো তাহলে সবাইকে জাহান্নামে যেতে হবে। তুমি এখনই গিয়ে তোমার ওই পঙ্গু ভাইকে বলো এই বউকে এক্ষুনি তালাক দিতে। কাজলি বেগম যতটা উত্তেজিত, মুমিন মিয়া ততটাই নিমজ্জিত হয়ে বলল, তোমার মন চাইলে তুমি গিয়ে তোমার দেবরকে বলো, আমি এসবের মধ্যে নেই। কাজলি বেগম দেখলো স্বামীকে দিয়ে কোনো কাজ হবে না, তাই এবার সে ডিরেক্ট চলে গেল তার দেবরের রুমে। দেবরের রুমে এসে দেখলো বিজয় শুয়ে আছে। ভাবিকে দেখে বলল, ভাবি, রেখা এসেছে, এসে গোসলও করে ফেলছে, ভালোই হয়েছে। বাহিরে রোগ জীবাণু নিয়ে এসে ঘরে ঢোকা ঠিক না। রোগ জীবাণু নয়, বলো পাপ নিয়ে ঘরে ঢোকা ঠিক না। এইসব কি বলছো ভাবি? তারপর কাজলি বেগম বিজয়কে নানাভাবে নানা কান পড়া দিতে লাগলো। বিজয় 2 বছর যাবৎ পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, তাই তার অসহায়ত্বের সুযোগ নিয়ে রেখা এসব করছে। কাজলি বেগমের কথা হলো, না হয় তোর বউকে কেন প্রতিদিন অফিস থেকে এসে গোসল করবে? কাজলি বেগমের নানা কুমন্ত্রণা বিজয়ের কান ঝালাপালা হতে লাগলো। এমন সময় কাজলি বেগম লক্ষ্য করলো রেখা গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে এক গ্লাস পানি নিয়ে রুমে ঢুকছে। রেখাকে দেখে কাজলি বেগম উঠে চলে গেল। রেখা স্বামীর কাছে এসে বলল, ভাবি কেন এসেছিল? বিজয় কোনো কথা না বলে মুখ ঘুরে অন্য পাশে তাকিয়ে আছে। তারপর রেখা পানির গ্লাসটা বিছানার উপরে রেখে বিজয়ের কপালে হাত দিতে দিতে বলল, আজও কি তোমার জ্বর এসেছে? বিজয় রেখার হাতটা সরিয়ে দিয়ে বলল, তোমার এই পাপিষ্ট হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। রেখা অবাক হয়ে গেল, বিজয় এসব কি বলছে? রেখা বলল, এসব কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি বলে, তোমার ইনকামে আমাকে চলতে হচ্ছে বলে তুমি বাইরে যা ইচ্ছে তা করে বেড়াবে আর আমি তা মুখ বুঝে সহ্য করে নেব? সেটা কখনো ভেবো না। দেখো বিজয়, আমি ইনকাম করে তোমাকে চালাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি শুধু তোমার কাছে একটু শান্তি চাই। ঠিকই বলেছো তুমি, তোমাকে সেই শারীরিক শান্তি আমি দিতে পারছি না বলে তুমি বাহিরের মানুষের সাথে মেলামেশা করে সেই শান্তি মিটিয়ে নিচ্ছ। স্বামীর মুখে এমন কলঙ্কের কথা শুনে সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না রেখা। মুখে আঁচল গুজিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো। এর একদিন পরে বিজয়ের বন্ধু সাইফুল একটা বিল্ডিং এ সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে তার বন্ধু বিজয়ের বউ রেখা ভাবি একটা দরজার সামনে এসে কলিং বেল টিপছে। রেখা সাইফুলকে খেয়াল করেনি। সাইফুল অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ দরজা খুলে একটা লোক বের হয়ে রেখাকে ভেতরে যেতে বললেন। রেখা ভেতরে যাওয়ার পর লোকটি এদিক ওদিক তাকিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সাইফুল দরজার সামনে এসে অবাক হয়ে গেল। সাইফুল জানে বিজয়ের বউ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু এমন সন্ধ্যার সময় এরকম একটা আবাসিক ভবনে বিজয়ের বউ কি জন্য এলো সাইফুলের মাথায় কাজ করছে না। সাইফুল মনে মনে ভাবে, যেহেতু তার বন্ধু বিজয় রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, তাই রেখা নিজের মনের খায়েশ মেটাতে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। বিষয়টি বিজয়কে জানানো দরকার। ভাবতে ভাবতে সাইফুল বিজয়দের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। বিজয়দের বাড়ির সামনে এসে কলিং বেল টিপতেই বিজয়ের ভাবি কাজলি বেগম দরজা খুলে দিল। সাইফুলকে কাজলি বেগম আগে থেকেই চেনে, তাই ভাবিকে দেখে সাইফুল সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। বিজয় আছে? পঙ্গু মানুষ কোথায় যাবে, বিছানায় পড়ে আছে। তারপর সাইফুল বিজয়ের রুমের দিকে চলে গেল। বিজয় খাটের উপরে শুয়েছিল। সাইফুলকে দেখে বলল, এতদিন পরে কি বন্ধুর কথা মনে পড়লো? আসলে কাজের অনেক চাপ, তাই আসতে চাইলেও তোকে দেখতে আসতে পারি না। আজকে কি মনে করে এলি? তারপর সাইফুল এদিক ওদিক তাকিয়ে তার বউয়ের সব কথা বলতে লাগলো। সাইফুলের কথাগুলো বিজয়ের কলিজায় গিয়ে লাগলো। এতদিন বড় ভাবি বলেছে, আজকে নিজের বন্ধু সাইফুল বলল। সাইফুলের কথা কিভাবে সে অস্বীকার করে? আর বিজয় জানে তার বউ একটা অফিসে চাকরি করে, তাহলে সন্ধ্যার সময় সে ওই আবাসিক ভবনে কি করতে গিয়েছে? আর যতটুকু জানি অফিস ছুটি হয় বিকেল 5টায়, কিন্তু রেখা বাসায় ফিরে সন্ধ্যা 7টার দিকে। একে একে সব মিলে যাচ্ছে। সাইফুল সব কথা বলে বিজয়কে বলল, দোস্ত, আমি যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি, তুই কিন্তু আমাকে ভুল বুঝিস না। আজকের মতো আসি, কোনো সমস্যা হলে আমাকে বলিস। বলেই সাইফুল চলে গেল। ঘটনা কিছুটা আঁচ করতে পেরে কাজলি বেগম দরজার সামনে রেখার জন্য অপেক্ষা করছে। আজ যাই হবে হোক, রেখাকে বিজয়ের কাছ থেকে তালাক নিয়েই ছাড়বে। কথাগুলো ভাবছে আর দরজার সামনে কাজলি বেগম পাইচারি করছে। এমন সময় দরজায় কলিং বেল বাজতেই কাজলি বেগম দরজা খুলে দিল। রেখা ঘরের ভেতরে ঢুকলো। কাজলি বেগম বলল, সোজা স্বামীর রুমে যাও, আজ আর গোসল করতে হবে না। কেন ভাবি, কি হয়েছে? কি হয়েছে চলো তোমাকে দেখাচ্ছি। বলেই কাজলি বেগম রেখার হাত ধরে বিজয় রুমের দিকে নিয়ে গেল। রেখাকে নিয়ে কাজলি বেগম রুমে ঢুকতেই বিজয় বলল, ভাবি, ওর পাপি মুখ আমি দেখতে চাই না, ওকে এক্ষুনি আমার রুম থেকে বের করে দাও। কাজলি বেগম বলল, আগে তালাক দিয়ে দে, তারপর রুম থেকে বের করে দেবো। ভাবি
ভাবির কথা মতো বিজয় বলল, ঠিক আছে এক্ষুনি তালাক দিচ্ছি তোকে। এক তালাক? বিজয় এক তালাক বলতেই মমিন মিয়া রুমে ঢুকলো। থাম বিজয়, তুই রেখাকে কেন তালাক দিচ্ছিস? তারপর বিজয় তার বন্ধু সাইফুলের বলা সব কথাগুলো তার বড় ভাইকে বলতে লাগলো। কাজলী বেগমও নানা কথা বলতে লাগলো। রেখা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সব কথা শোনার পর মমিন মিয়া বলল, রেখা ওই ফ্ল্যাটে কি জন্য গিয়েছে জানিস? বিজয় বলল, কি জন্য? শোন তাহলে, তুই তো ভালো করে জানিস তোর সাথে একই গাড়িতে আমিও রোড অ্যাক্সিডেন্ট করার পরে আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারি না, তাই আমার চাকরিটা আমি রেখাকে দিয়ে দিলাম। চাকরি ছাড়লেও আমি আমার বন্ধু সাব্বিরের মেয়েকে পড়ানো ছাড়িনি। প্রতিদিন সন্ধ্যার সময় গিয়ে সাব্বিরের মেয়েকে পড়াতাম। সেদিনও আমি সাব্বিরের মেয়েকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে একটা সময় গিয়ে আমি আর বসে থাকতে পারলাম না। মেয়েটাকে পড়তে বলে আমি বসা থেকে উঠে হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় আমার বন্ধু সাব্বির এসে বলল, দোস্ত তোর যদি সমস্যা হয় তাহলে আমি অন্য মাস্টার দেখি। আমি তাকে বললাম, দোস্ত তুই তো জানিস আমার অভাবের সংসার। আমার ছোট ভাই বিজয়ের বউয়ের বেতনের টাকা আর আমার টিউশনির টাকা দিয়ে সংসার চলে। এখন যদি টিউশনিটা চলে যায় তাহলে আমি কষ্টে পড়ে যাব। দেখ তুই আমার বন্ধু মানুষ, তুই বসে বসে আমার মেয়েটাকে পড়াতে পারিস না, তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে যাস। এতে করে আমার মেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে। আচ্ছা দোস্ত তুই যদি কিছু মনে না করিস, কাল থেকে আমার ছোট ভাই বিজয়ের বউকে পাঠাবো তোর মেয়েকে পড়াতে। তবুও টিউশনিটা আমাদের ছাড়া অন্য কাউকে দিস না। আচ্ছা ঠিক আছে, তোর ছোট ভাইয়ের বউ যদি আমার মেয়েকে ভালো করে পড়াতে পারে তাহলে আর আমার কোনো আপত্তি নেই। কাল তাহলে তুই তোর ছোট ভাইয়ের বউকে নিয়ে আসিস। সেদিন থেকে তোর বউ অফিস ছুটির পরে গিয়ে আমার দোস্ত সাব্বিরের মেয়েকে পড়ায়। এমন সময় কাঁদতে কাঁদতে রেখা বলল, ভাইজান আমি যার জন্য এত কষ্ট করি সে যখন আমাকে ভুল বুঝেছে, থাক আপনি আর ওকে রিকোয়েস্ট করিয়েন না, ওকে তালাক দিতে দেন। আমার কপালে যা আছে তাই হবে। বিজয় আর তার ভাবি তাদের ভুল বুঝতে পারলো। দুজনে রেখার কাছে ক্ষমা চাইতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, কথায় আছে যার জন্য করবেন চুরি সেই আপনাকে সবার আগে চোর বলবে। আমরা মনে করি কাউকে অপবাদ দেওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করে অপবাদ দেওয়াটাই উত্তম। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।